বর্তমান সময়ে যে প্রেক্ষাপট চলতেছে এটা ইন্টারিয়াম সরকার চলতেছে, যে অন্তর্বর্তীকালীন সরকারের উচিত ছিল এই 1 বছর পূর্তি হয়েছে তাদের, এই 1 বছরের মধ্যে দেশের সংস্কার করা। একটা মানুষ যখন এই দেশে জন্মগ্রহণ করে তখন থেকে তারা আতঙ্কে থাকে। আমি সেই জন্ম থেকে বলতেছি, সেইখান থেকে আতঙ্কে থাকে। এই বাংলাদেশে এখন মানুষ বৃদ্ধি পাওয়াটা বা বড় হওয়াটা যে কত কষ্টকর সেটা আমরা বুঝি। এখন আসুন গণমাধ্যমের বিষয় নিয়ে। এই যে গণমাধ্যম কর্মীরা দিনের পর দিন রাস্তায় থাকে, কাজ করে, দেশের জন্য ভাবে, জনগণের জন্য ভাবে, রাষ্ট্রযন্ত্রকে চালায়, সেই গণমাধ্যম কর্মীদের কোনোভাবেই সুরক্ষা আইন নাই। এই সরকার প্রত্যেকটা জায়গায় ব্যর্থ। আপনি দেখবেন যে সাগররুনি হত্যাকাণ্ডের বিষয়টা আপনি দেখবেন, সেখানে দেখবেন যে 105 বার শুনানি হয়েছে, এখন পর্যন্ত তদন্ত রিপোর্ট আসেনি। এটা আমাদের ব্যর্থ। রাষ্ট্রযন্ত্র এতটাই ব্যর্থ এবং রাষ্ট্রযন্ত্র যেভাবে রাষ্ট্র পরিচালনা করতে চায় সেটা হচ্ছে না। রাষ্ট্রযন্ত্রের যারা কর্তারা রয়েছে তারা রাষ্ট্রকে সেইভাবে পরিচালনা করতে পারছে না। আপনি দেখেন যে মব সৃষ্টি করে একটা মানুষকে ট্যাগ লাগিয়ে মব সৃষ্টি করে মারা হচ্ছে। এইখানে আপনি কি বলবেন? একটা মানুষকে মেরে ফেলা হচ্ছে, কিন্তু এই দেশের আইন কোনো ব্যবস্থা নিতে পারছে না। আইনের কোনো ব্যবস্থা নাই। সেই আইনের যখন এই রাষ্ট্রে ব্যবস্থা নাই, রাষ্ট্রে যখন আইন শৃঙ্খলার অধীনে নেই, তাহলে এই রাষ্ট্রের যারা কর্তা রয়েছে, মহাজনরা রয়েছে, তাদের উচিত এই মুহূর্তে পদত্যাগ করে রাষ্ট্রযন্ত্রকে একটা ভালো একটা উপায় বের করে দেওয়া। কিন্তু তারা কি করেছে? ক্ষমতার চেয়ার যে ব্যক্তি পেয়েছে সেই ব্যক্তি একই কাজ করেছে। আপনি দেখবেন যে এই যে গাজীপুরের যে ঘটনাটা আপনাদের নিয়ে আমরা প্রতিবাদ করলাম, একসঙ্গে বললাম যে আমাদের এই সাংবাদিক ভাইকে কেন কুপিয়ে হত্যা করা হলো, এই যে আসাদুজ্জামান তুহিনকে হত্যা করা হলো, দেখুন বিশ্বজিৎকেও কিন্তু প্রকাশ্য দিবালোকে তাকে কিন্তু চেক করা হয়েছিল তার সে মুসলমান বা হিন্দু কিনা, তারপরেও কিন্তু তাকে মাফ করা হয়নি, তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। সেই একইভাবে প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসীরা আমার সাংবাদিক ভাইকে কুপিয়ে হত্যা করে। আজকে সেই পরিবারটা কিভাবে চলবে? সেই পরিবারের ভূমিকা কে নেবে? এটা আমার রাষ্ট্রের কাছে প্রশ্ন। আমি রাষ্ট্রকর্তাদের বলতে চাই, যদি আপনারা এই আইনশৃঙ্খলা বাহিনীকে শক্তভাবে রাস্তায় না নামাতে পারেন তাহলে তাদেরকে ঘরে ব্যারিকেডে রেখে দেন। আমাদের এই রাষ্ট্রে কোনো আইন দরকার নেই, কোনো কাঠামো দরকার নেই। আমি মনে করি এই রাষ্ট্রযন্ত্র চলতে গেলে রাষ্ট্রের প্রথমত জনগণের নিরাপত্তা, মানব জীবনের নিরাপত্তা, এই গণমাধ্যম কর্মীদের নিরাপত্তা নেই। তারা বিভিন্ন জায়গায় হত্যা মামলার শিকার হয়, মিথ্যা মামলা ভোগে, কারাগারে মরে, তবু এই রাষ্ট্র কীভাবে তাকিয়ে দেখে, এটা রাষ্ট্রের কাছে প্রশ্ন। আর রাষ্ট্রকে এই কারণে আমরা ধিক জানাই যে রাষ্ট্র কাঠামোর যারা মহাজন আছে তারা এখন বালির ছাড়া ঘুমায়। বলে না যে যদি একটু শান্তি লাগে তাহলে আমি বালির ছাড়াও ঘুমাতে পারি। তাদের মাথায় বুদ্ধি নেই, তাদের মাথায় এতটুকু বুদ্ধি নেই। রাষ্ট্রের একটা চতুর্থ স্তম্ভ, 4টা খুঁটির একটা খুঁটি এই গণমাধ্যম কর্মী, তাদের হত্যার বিচার করতে পারে না। সেখানে রাষ্ট্র কিভাবে জনগণের অধিকারের বিচার করবে? কিভাবে জনগণের অধিকার দিবে? আমি রাষ্ট্রযন্ত্রকে একদম সোজাসুজি বলতে চাই, যদি আপনি মনে করেন যে রাষ্ট্রের গণমাধ্যম কর্মীদেরকে আপনারা সুযোগ সুবিধা দিবেন না, যদি মনে করে থাকেন যে রাষ্ট্রের গণমাধ্যম কর্মীরা এরকম ধুকে মরবে, তাহলে আমি আপনাদের আবারও বলছি, একবার লাউড অ্যান্ড লিট ক্লিয়ার কথা আমার, যদি আপনাদের এইরকম ভূমিকা থেকে থাকে যে সাংবাদিক মরবে তাতে যায় আসি কি, তাহলে আপনাদেরকেও আমরা বলে দিতে চাই, আমরা গণমাধ্যম কর্মীরা কি পারি সেটা আপনারা ভবিষ্যতে দেখতে পারবেন, আগামীতে দেখতে পারবেন যে এই গণমাধ্যম কর্মীরা কি পারে। উপদেষ্টার কথা কি বলবো? আমার ভুঁড়ি বাড়ছে কি না সেটা কি ওনার দেখার দায়িত্ব? আরে আমি একটা গভর্নমেন্ট এমপ্লয়ার বা গভর্নমেন্টের চাকুরিজীবী, আমি একজন পুলিশ কর্মকর্তা, পুলিশের একজন এসআই, আমাকে জিজ্ঞেস করা হচ্ছে বাবা খাইছো, দুপুরে কি দিয়ে খাবে? এটা কোন প্রসঙ্গ? এটা কি কোনো একটা উপদেষ্টার, একটা স্বরাষ্ট্র উপদেষ্টার কথা হতে পারে? তিনি রাষ্ট্রের একজন প্রধান, একজন জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রধান, তিনি প্রশাসনের অধীনে কথা বলবে, তিনি কথা বলবেন জনগণকে নিয়ে, সে বলবে যে সুরক্ষা দিতে পারছো কিনা, তোমরা ব্যর্থ কিনা, এটা নিয়ে কথা বলবে। কিন্তু এটা নিয়ে তো তারা কথা বলে না। তারা কথা বলে ভাত খাইছে কিনা, কয় টাকা ঘুষ খায়, কয় টাকা সেভিং আছে, এই সব নিয়ে আলোচনা করবেন। আপনার যদি এই সব নিয়ে আলোচনা করার ইচ্ছাই থাকে তাহলে আপনি এটা বাড়িতে বসে করেন। আপনি মন্ত্রণালয়ে এসে কেন করেন? আপনি এই কমিটিগুলো কেন করেন মন্ত্রণালয়ে এসে? আপনি মন্ত্রণালয়ের বাইরে গিয়ে কেন থানায় ঘুরে এরকম প্রশ্ন করেন? আপনি প্রত্যেকটা থানাকে ওয়ার্নিং দিতে পারেন না? আপনি পারেন না প্রত্যেকটা থানাকে বলতে যে এই থানায় কোনো মাদক চলবে না, এই থানায় সন্ত্রাসী চলবে না, এই থানায় কিশোর গ্যাংয়ের আড্ডা চলবে না, ওই এরিয়াটা সম্পূর্ণ মুক্ত থাকবে, এটা বলতে পারেন না? আপনি নিরাপত্তা দিতে পারেন না, আপনি রাষ্ট্রের প্রশাসনকেই চালাতে পারেন না, তাহলে আপনি কিসের স্বরাষ্ট্র উপদেষ্টা? আমি জবাব চাই আপনার কাছে। আপনি কি করবেন? রাষ্ট্রযন্ত্র
আজ ধুকে ধুকে মরতেছে, রাষ্ট্রযন্ত্র কান্না করতেছে, আর আপনি এই রাষ্ট্র থেকে রাষ্ট্রের ওই মূল চেয়ারে বসে আপনি কি করতেছেন? আপনি ওই রাষ্ট্রের চেয়ারে বসে মানুষের সাথে তামাশা করতেছেন। এই তামাশাগুলো বন্ধ করুন এবং এই তামাশা বন্ধ করে পুনরায় মানুষকে তাদের সুচিকিৎসা, স্বাস্থ্যক্ষেত্র থেকে শুরু করে সমস্ত কিছু আপনি আমার দেখা চোখে ভাই, শুধু সাংবাদিক নয়, এই দেশের প্রত্যেকটা আপামর জনগণ ধুকে ধুকে মরতেছে, প্রতিদিন মরতেছে। কেউ কাউকে মেরে ফেলতেছে, মব সৃষ্টি করতেছে, অমুকের ট্যাগ লাগাইতেছে, এই ও আওয়ামী লীগ করে, অমুকের ট্যাগ লাগাইতেছে, ও জামায়াত করে, অমুকের ট্যাগ, বিভিন্ন ট্যাগ দিয়ে দিয়ে মানুষকে কি করতেছে? আঘাত করতেছে, মেরে ফেলতেছে। তাহলে এই আইন শৃঙ্খলা বাহিনীর দাম কি? লাভ কি এই পুলিশ প্রশাসন দিয়ে? দরকার কোথায় আমাদের রাষ্ট্রে এই পুলিশ প্রশাসন? আমি সর্বোপরি একটা কথাই বলবো, যদি আবারও সাংবাদিকদের দিকে আঙুল তুলে তাকান, যদি মনে করেন সাংবাদিকদের মেরে ফেলবেন, তাহলে আমরা জবাব দিতে প্রস্তুত।